নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে প্রাইমারি টেট 2014 থেকে যে 42,949 রিক্রুটমেন্ট হয়েছিল, সেই প্যানেলে কিন্তু আবার নতুন করে চাকরি পেতে চলেছেন একজন চাকরি প্রার্থী, যিনি আদালতে মামলা করেছিলেন যে গ্রাউন্ডে, সেই গ্রাউন্ডটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে বিস্তারিত আলোচনায় আসি। সেটা হচ্ছে এই মিঠুন সূত্রধর নামে যে প্রার্থী, সেই প্রার্থী হচ্ছে 2014 সালে টেট পরীক্ষায় বসেছিলেন এবং তিনি প্রথমে ফেল করার পরে 2014তে যে 6টি প্রশ্ন ভুল আছে, সেই 6টি প্রশ্ন ভুল নিয়ে তিনি মামলা করেন। এবং তিনি কেন, অনেকেই এই প্রশ্ন ভুল নিয়ে মামলা করেছিলেন এবং সেই সময় কিন্তু 2016 সালে যে রিক্রুটমেন্ট হয়, সেই রিক্রুটমেন্টের সময় কিন্তু এদের কাউকেই টেট পাস বলে ঘোষণা করা হয়নি। তারপরে 2021 সালে গিয়ে এই সমস্ত ক্যান্ডিডেটদের মধ্যে থেকে প্রায় 738 জন ক্যান্ডিডেটকে তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে টেট পাস বলে ঘোষণা করা হয়। তো যেহেতু এরা টেট পাস হয়ে যায়, তো সেই সময় কি ছিল, 2016 সালে 42,949 প্যানেলে যে নিয়োগ হয়েছে, সেখানে কিন্তু ট্রেন্ড প্রার্থীর সংখ্যা ছিল মাত্র ওই 10,000 মতো। বাকি যে 32,000 মতো যে ক্যান্ডিডেট নিয়োগ হয়েছে, সেগুলো সবই নন ট্রেন্ড। তো সেখানে রুলে বলা ছিল যে যদি কেউ ট্রেন্ড থাকে, তার নাম্বার যতই হোক, নাম্বার যদি কমও হয়, সেক্ষেত্রে তাকে আগে নিতেই হবে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে সমস্ত যারা পাস করলেন, এই 738 জন যে ক্যান্ডিডেট 2021 সালে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের মধ্যে অনেকেরই কিন্তু 2016 সালের আগে তাদের ডিএলএড করা ছিল, অর্থাৎ ট্রেনিং কমপ্লিট ছিল। তো সেই রকমই একজন ক্যান্ডিডেট হচ্ছেন এই মিঠুন সূত্রধর, যার কিনা 2005-06 সালে তার ডিএলএড কমপ্লিট ছিল। তো সেইটা সেই সময়, অর্থাৎ 2016 সালের আগেই যদি সে টেট পাস হয়ে যেত, 2015 সালেই যদি পর্ষদ এটা ঘোষণা করে দিত, তাহলে কিন্তু 2016 সালেই সে চাকরি পেয়ে যেত। এবং 2021 সালেও এই 738 জন ক্যান্ডিডেট পাস করার পরে অভিজিৎ গাঙ্গুলির এজলাসে তারা কিন্তু মামলা করে, যাদের আগে ডিএলএড কমপ্লিট ছিল, অর্থাৎ ট্রেনিং কমপ্লিট ছিল, এবং তার মধ্যে অনেকে চাকরিও পায়। কিন্তু এই মিঠুন মণ্ডল বাবু, তিনি কিন্তু এখনো পর্যন্ত চাকরি পাননি। এবং এক্ষেত্রে পর্ষদের একটা বড় যুক্তি ছিল যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, এখন আর এই প্যানেল থেকে কাউকে চাকরি দেওয়া যাবে না, এরকম একটা বিষয়। তো প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে অভিজিৎ গাঙ্গুলির এজলাসেও কিন্তু যে মামলা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন ভুলের থেকে কিন্তু অনেকে চাকরি পেয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মিঠুন মণ্ডলের কিন্তু চাকরি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, সেই বিষয়ে গতকালকে বিচারপতিও কিন্তু এগ্রি করেছেন। এবং হিয়ারিং আরও কিছুটা বাকি রয়েছে, কারণ শুধুমাত্র যে পিটিশনার তার পক্ষের কথা শুনলেই তো হবে না, বোর্ডের কথা বা যারা রেসপন্ডেন্ট আছে তাদের কথাগুলোও শুনতে হবে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু প্রবল একটা সম্ভাবনা রয়েছে এই ক্যান্ডিডেটের চাকরি পাওয়ার জন্য, কারণ তার চাকরি পাওয়ার মতো সমস্ত শর্ত রয়েছে এবং পূর্বের জাজমেন্ট রয়েছে। তো এখানে আরেকটা বিষয় হলো যে এই যে 6টি প্রশ্নভুল মামলা, সেটা কিন্তু এখনও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি, সেটি কোর্টে এখনও বিচারাধীন রয়েছে। কিন্তু তা হলেও এই মামলা থেকে যদি অন্য কেউ চাকরি পেয়ে থাকে, তাহলে আরেকজন কেন পাবে না, এবং যেহেতু তার পূর্বে ট্রেনিং রয়েছে, এটা কিন্তু একটা বিষয়। তো বন্ধুরা, ম্যাট 1594 নিয়ে তোমরা অনেকে জানতে চেয়েছো, খুব শীঘ্রই আমি সেই বিষয়ে একটি ভিডিও এই চ্যানেলে দিয়ে দেবো। তো বন্ধুরা, তার আগে গতকালকের যে মামলাটি, সেই বিষয়ে মামলার যিনি উকিল ছিলেন ফিরদৌস শামীম বাবু, তিনি এই মামলাটি সম্পর্কে কি বলেছেন একটি ফোনালাপে, সেই বার্তাটি আমরা শুনে নেব। আজকে যদিও পুরো মামলাটি শুনানি হয়নি, আগামী দিন আবার পরবর্তী শুনানি। সেখানে মামলার মূল বিষয়বস্তু ছিল যে এই মিঠুন সূত্রধর, সে 2013-2014-তে অ্যাপিয়ার করেছিল এবং এই যে 6টি প্রশ্ন ভুল, সেই 6টি প্রশ্ন ভুলের সাপেক্ষে মামলা করেছিল। সেই সময় আপনারা নিশ্চিতভাবে জানেন যে অফলাইন অ্যাপ্লিকেশন করার সেই সময় তারা করেছিল 2020 সালের নিয়োগের সাপেক্ষে, কারণ তারা সেই সময় 6 নম্বর চেয়েছিল। বোর্ড বলেছিল যে যেহেতু ডিভিশন বেঞ্চে মামলা পেয়নি, এই সময় আমরা 6 নম্বর দিতে পারবো না, ডিভিশন বেঞ্চ যতক্ষণ পর্যন্ত না সেটা ডিসাইড করছে। কিন্তু অল অফ দ্য সাডেন তারা কি করে 2021 সালে তাকে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে, শুধু তাকে নয়, এরকম 738 জন ক্যান্ডিডেটকে টেট পাস ডিক্লেয়ার করে। তার আগে তারা জানতো না যে 6 নম্বর পেলে টেট পাস করবো কি করবো না। টেট পাস ডিক্লেয়ার করা হয় 2021 সালে। তাহলে বোর্ড যখন 2021 সালে টাকা টেট পাস ডিক্লেয়ার করলো, করতে চাইলে 2014 সালের যে টেট, সেটার সাপেক্ষে 2015 সালে তাকে টেট পাস ডিক্লেয়ার করতে পারতো। বোর্ডের ভুলের জন্য একটা ছেলে 2015 থেকে এখনো পর্যন্ত সাফার করছে। 2016 সালে নিয়োগ প্রক্রিয়া হয়েছে 2014 টেট থেকে, সেখানে ট্রেন্ড এবং আনট্রেন্ড বোথ এলিজিবল ছিল। এই যে মিঠুন সূত্রধরের ট্রেনিং কোয়ালিফিকেশন রয়েছে, অর্থাৎ টেট 2014-তে পাস করে যদি 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় অ্যাপ্লাই করতো অ্যাজ এ ট্রেন ক্যান্ডিডেট, তাহলে সে অটোমেটিক চাকরি পেয়ে যেত। তার কারণ
2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় ট্রেন ক্যান্ডিডেট ছিল না বলেই প্রায় 32,000 জন আনট্রেন ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। মাত্র 11,000 সামথিং ক্যান্ডিডেট ছিল যারা ট্রেন ছিল। এবং অ্যাপয়েন্টমেন্ট রুলস একেবারে নির্দিষ্টভাবে বলা আছে যে ট্রেন ক্যান্ডিডেট থেকে থাকে, যেটা আজকে আমি আদালতে পড়েও শুনিয়েছি, যে ট্রেন ক্যান্ডিডেট থাকলে তাদের আগে অ্যাবজর্ব করতে হবে। ট্রেন ক্যান্ডিডেট থাকা অবস্থায় কোনো আনট্রেন্ডকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না। অথচ এই মিঠুন সূত্রধররা ট্রেন্ড হওয়া সত্ত্বেও এবং পরবর্তীতে তাদের টেট কোয়ালিফাইড ডিক্লেয়ার করা হয়, ফলে বোর্ডের ভুলের জন্য অ্যাকচুয়ালি তারা সেই 2016 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত সাফার করছে। এতদিন তাদের 2017 সালে যদি নিয়োগ হতো তাহলে আজকে প্রায় 7-8 বছর চাকরি হয়ে যেত। সেই জায়গায় যারা আনট্রেন তাদের অ্যাপয়েন্টমেন্ট দিল, এই বোর্ড ভুল করলো প্রশ্ন, আর সাফার করবে একজন ক্যান্ডিডেট, তো হতে পারে না। এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিক রায় দিয়েছেন, আমার একাধিক মামলাকারী যারা চাকরি পেয়েছেন। আরো অনেকে আছে, বহুজন পেয়েছে, বহুজন। সেক্ষেত্রে যদি অর্ডার কমপ্লাই করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাহলে এক্ষেত্রে কেন নয় মিঠুন বাবুর ক্ষেত্রে? তাদের, হ্যাঁ একদমই। শুধু তাই না, তাদের বক্তব্য হচ্ছে আমরা সেটার এগেইনস্টে অ্যাপিল করেছি, কিন্তু অর্ডার তো কমপ্লাই করেছে। আর অ্যাপিল করলেই, তুমি যে অ্যাপিল করেছো, অ্যাপিলে তো প্রথম কথা কোনো স্টে নেই, অ্যাপিলে সেই অর্ডার কোনো অল্টার করা হয়নি, মানে সেই অর্ডারই রয়ে গেছে এখনো পর্যন্ত, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কেন একজন ক্যান্ডিডেট ট্রেন হওয়া সত্ত্বেও সেই নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করলে চাকরি পেয়ে যেত, সে কেন এতদিন সাফার করবে? আজকে আদালতে সেই সমস্ত কথাই বলছে, আদালত আমার পরের দিন শুনবেন। আচ্ছা স্যার, এখানে একটা ছোট্ট প্রশ্ন, ধরে নিন মিঠুন বাবু চাকরি পেয়ে গেল, 2016 প্যানেলে তিনি নতুন করে ফিউচার ভ্যাকেন্সিতে চাকরি পেয়ে গেল, তাহলে বারবার প্রাথমিক শিক্ষা পর্ষদ একাধিক ক্ষেত্রে দেখা গেছে যে 42,949 যখন কোনো মামলা যায় কোর্টের কাছে, তখন কোর্ট বলে যে প্যানেল এক্সপায়ার। তাহলে এক্ষেত্রে তো প্যানেল এক্সপায়ার ডেটটা এক্সটেন্ড হচ্ছে, কারণ 2016 প্যানেলেই সেই 2017 সাল থেকে 2024 পর্যন্ত তারা নিয়োগ দিয়ে গেছে। সেক্ষেত্রে তো নতুন একটা দিগন্ত খুলে যাবে মামলাকারীদের, যে 2025 2016 প্যানেল থেকে চাকরি পাচ্ছে। একদম। শুধু তাই না, আপনার মানে তথ্যের জন্য বলি, জানাই যে 2021 সালে পরে যখন টেট ডিক্লেয়ার করা হলো, তার পরবর্তীতে যখন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিক নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের ফলে 2016 সালে নিয়োগের সাপেক্ষে, নিয়োগ প্রক্রিয়ার সাপেক্ষে তো অনেকে অ্যাপয়েন্টমেন্ট বোর্ড নিজেই দিয়েছে। বোর্ড তো সেই নির্দেশনামাকে স্বীকার করে নিয়ে তারা তো নিজেই তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে। ফলে এই আর্গুমেন্ট তার কোনো সার্বত্য আছে বলে মনে করি না। নিশ্চিতভাবে তারা তাদের কথা বলছেন, কিন্তু এই আর্গুমেন্টের কোনো সার্বত্য আছে বলে মনে করি না। তাহলে আমরা ধরে নিচ্ছি মিঠুন বাবু নতুন করে 2016 প্যানেলে চাকরি পেতে চলেছেন, এটা তো মোদ্দা কথা। দেখা যাক, আদালত যা নির্দেশ দেবে সেটা কিন্তু পাওয়া উচিত বলে আমি মনে করি, সেটাই আদালতের আর্গুমেন্ট রেখেছে। এবং কিন্তু আদালত জানতেও চেয়েছেন যে কিভাবে অ্যাকোমোডেট করা হবে। ফিউচার ভ্যাকেন্সি, আপনি নিশ্চয়ই শুনেছেন হয়তো, যে ফিউচার ভ্যাকেন্সি নাকি ওখান থেকে আনট্রেন্ড বাদ দিয়ে, কারণ সেই সময় যে নির্দেশ সেই সময় বিচারপতি দিয়েছিলেন সেখানে কিন্তু বলেছিলেন যে ফিউচার ভ্যাকেন্সি দিতে হবে, কিন্তু যদি বোর্ড এবং সরকারের অ্যাক্টিভিটির উপর নির্ভর করবে যে পরবর্তীতে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে অ্যাজ অ্যান আনট্রেন্ড ক্যান্ডিডেট তাদের বাদ দিয়ে এদের ঢোকানো হবে কিনা, সেটা বোর্ড এবং সরকারের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করবে। আগের নির্দেশ আমায় বলা আছে। স্যার, এক্ষেত্রে আপনি বলছেন যে মিঠুন বাবু অ্যাজ এ ট্রেন, তিনি হয়তো 2005 সালে ডিএলএড টেকনিটি করে নিয়েছেন, তো 2000 রং কোশ্চেনের যখন ব্যাপারটা আসছে, আপনি জানেন 2016 সালে নিয়েও কিন্তু ট্রেন নন ট্রেন বোথ আর অ্যাপ্লিকেবল, তো সেখানে নন ট্রেনরাও কিন্তু চাকরি পেয়েছে। তাহলে রং কোশ্চেনের জন্য যদি কোনো প্রার্থী নন ট্রেন সে যদি ডিপ্রাইভ হয়, কারণ লাস্ট একটাই বছর ছিল যেখানে কি 2016 সালে নন ট্রেন চাকরি পেয়েছিল, তো তারাও তো যোগ্য দাবিদার যদি 6 নম্বর প্রশ্ন দেবে। একদম। দেখুন, আমি আবার বলি যে এই যে যারা রং কোশ্চেনে যারা ভবিষ্যতেও এবার পাস করবেন, আমি মনে করি তাদের প্রত্যেকে এই 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় তিনি ট্রেন হন বা ট্রেন না হন, তারা প্রত্যেকে এলিজিবল। আপনি নিশ্চিতভাবে জানেন সুপ্রিম কোর্টের খুব রিসেন্ট জাজমেন্ট, যে রুল অফ দ্য গেম ইউ কান্ট চেঞ্জ ইন দ্য মিডওয়ে অফ দ্য গেম। নিয়োগ প্রক্রিয়ার জন্য যে আইন বলবৎ ছিল, সেই নিয়োগ প্রক্রিয়ার জন্য সেই আইনই থাকবে। যেমন আপনি উদাহরণ দিয়ে বলি, যেমন ধরুন
জিপিএসসি 2009 নিয়োগ প্রক্রিয়া, সেই সময় দেখবেন আনট্রেন্ড তারা নিয়োগ পেতে পারতো। দেখবেন ইভেন রাইট টু এডুকেশন অ্যাক্ট আসার পরেও যে আনট্রেন্ডরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ইভেন 2019 সালের পরেও। তার উদাহরণ হচ্ছে 2009 নিয়োগ প্রক্রিয়া, ডিপিএসসি দ্বারা কন্ডাক্টেড 2009 নিয়োগ প্রক্রিয়া, 2019 সালের পরেই মানে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। কন্ডাক্ট অনেক আগেই হয়ে গেছে, কারণ সেই সময় রুল প্রিভেল করবে, সেই সময় নিয়োগের আইন অনুযায়ী সেটাই নিয়ম ছিল, সেটাই আইন। ফলে সেই সময় যেহেতু আনটেন্ড অ্যাপয়েন্টমেন্ট পেতে পারতো, সেই সময়ের নিয়োগ প্রক্রিয়া যদিও সেটা 10 বছর 12 বছর 15 বছর পরে ঘটছে, ফলে সেই সময়ের জন্য যা বলবৎযোগ্য আইন সেটাই। মানে আপনি বলতে চাইছেন যে এক্সিস্টিং রুলস সেটা মোতাবেক যখন খুশি তখন নিয়োগ হতে পারে, এই তো কথা। একদম। এবং তার জন্য 2024 সালে হাওড়া ডিপিএসসি বলুন বা নর্থ 24 পরগনাস হোক, সেক্ষেত্রে কিন্তু ট্রেনিংটা করাচ্ছে সরকার। একদম নর্থ সাউথ মালদা যারা পেয়েছে তারা তো সব সেই সময়ের যে এক্সিস্টিং রুল ছিল সেই অনুযায়ী পাবেন, এবং সেটাই হওয়া উচিত, এবং সেটাই আইন দেশে। সেই সময়ে বলবৎযোগ্য আইনের উপর ভিত্তি করেই নিয়োগ প্রক্রিয়াটি সেটা হতে হয়। সেটা কাদের জন্য বিলম্ব হয়েছে? অথরিটির জন্য বিলম্ব হয়েছে, কারণ তারা এই নিয়োগ প্রক্রিয়াটি কন্ডাক্ট করাতে পারেননি সময়ের মধ্যে। ফলে এটা কিন্তু অথরিটির লেখনা, একজন ক্যান্ডিডেট তার তো লেখনা নয়। তিনি কেন বঞ্চিত হবেন? তিনি আনট্রেন্ড হতে পারেন, কারণ সেই সময় আনট্রেন্ড অ্যাপয়েন্টমেন্ট হতে পারতো, এটাই আইন ছিল। ফলে তিনি তার সুযোগ পাবেন, তার সুবিধা পাবেন, এটাই স্বাভাবিক।